হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের ভয়ঙ্কর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। লেটস গো! আমার এই সিকিউরিটি গার্ডের চাকরিতে কত গাড়ির আসা যাওয়া দেখলাম। সবারই একজন চালক থাকে, একটা গন্তব্য থাকে। কিন্তু আমি এমন এক গাড়ির কথা জানি যার কোনো চালক ছিল না, কিন্তু তারও একটা গন্তব্য ছিল। একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট উদ্দেশ্যে সে তার যাত্রা শুরু করত। আমার নাম অসীম, বয়স 50-এর কোঠায়, প্রাক্তন সেনাকর্মী। অবসরের পর পেটের দায়ে কলকাতার এক বহুতল অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডের চাকরিটা নিয়েছিলাম। আমার ডিউটিটা ছিল রাত 10টা থেকে সকাল 6টা। কাজটা বেশ সহজ, গেটে বসে থাকা আর মাঝে মাঝে পার্কিং লটটায় একটা চক্কর দিয়ে আসা। আমাদের অ্যাপার্টমেন্টটা ছিল বেশ বড়, 3টে টাওয়ার আর তার নিচে একটা বিশাল আন্ডারগ্রাউন্ড পার্কিং লট। এই গল্পটা গত শীতের। গণ্ডগোলটা আমি প্রথম লক্ষ্য করি কাজে যোগ দেওয়ার প্রায় মাসখানেক পর। আমি লক্ষ্য করছিলাম আমাদের পার্কিং লটের B2 লেভেলে একটা নির্দিষ্ট জায়গায় একটা পুরনো সাদা রঙের মারুতি 800 গাড়ি সব সময় পার্ক করা থাকে। গাড়িটা ছিল খুব পুরনো মডেলের, তার গায়ে ধুলোর পুরো আস্তরণ, আর টায়ারের হাওয়াও প্রায় নেই। দেখেই বোঝা যায় বহু বছর ধরে গাড়িটা ওখান থেকে নড়েনি। আমি প্রথমে ব্যাপারটা নিয়ে তেমন মাথা ঘামাইনি, কিন্তু একদিন রাতে আমি যখন আমার রুটিন টহলে বেরিয়েছি তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাত তখন ঠিক 4:30। আমি যখন সেই B2 লেভেলের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ করেই আমি একটা গাড়ির ইঞ্জিন স্টার্ট নেওয়ার শব্দ শুনতে পেলাম। আমি চমকে উঠলাম, এত ভোরে কে গাড়ি বের করছে? আমি এগিয়ে গিয়ে দেখলাম শব্দটা আসছে সেই পুরনো সাদা মারুতি 800 গাড়িটা থেকে। গাড়ির ইঞ্জিনটা চলছিল, তার ভেতর থেকে ঘর ঘর শব্দ আসছিল, কিন্তু গাড়ির হেডলাইট দুটো জ্বলছিল না, আর গাড়ির ভেতরে কেউ ছিল না। ড্রাইভারের সিটটা ছিল একদম খালি। আমার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। আমি কি চোখের ভুল দেখছি? আমি টর্চ ফেলে ভালো করে গাড়ির চারপাশটা দেখলাম। না, ভেতরে বা আশেপাশে কেউই নেই। ইঞ্জিনটা প্রায় মিনিট 5 ধরে চলল। তারপর যেমনি নিজে থেকে স্টার্ট নিয়েছিল ঠিক তেমনি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। পার্কিং লটটা আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল। আমি সে রাতে আর ঘুমাতে পারিনি। পরদিন সকালে আমি আমাদের হেড সিকিউরিটি শুক্লাজিকে ব্যাপারটা খুলে বললাম। তিনি আমার কথা শুনে হেসেই উড়িয়ে দিলেন। বললেন, অসীম ভাই, তুমি হয়তো স্বপ্ন দেখছিলে। পুরনো গাড়ি ওরকম হয়, ইঁদুরে হয়তো কোনো তার কেটে দিয়েছে, তাই শর্ট সার্কিট হয়ে ইঞ্জিনটা স্টার্ট হয়ে গিয়েছিল। আমি তার কথায় সন্তুষ্ট হতে পারলাম না। পরের রাতে আমি ঠিক করলাম আমি ওই গাড়িটার উপর নজর রাখব। রাত 4টে নাগাদ আমি লুকিয়ে একটা পিলারের আড়ালে গিয়ে দাঁড়ালাম। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। ঠিক 4:30, একদম কাঁটায় কাঁটায় গাড়িটার ইঞ্জিনটা আবার স্টার্ট নিল। ঘর ঘর, ঘর ঘর। আমি জানি আমি কোনো স্বপ্ন দেখছি না। আমি যখন ভয়ে আতঙ্কে প্রায় জমে গেছি তখন আমি আরেকটা ভয়ঙ্কর জিনিস লক্ষ্য করলাম। আমি দেখলাম গাড়ির সামনের উইন্ডশিল্ডের কাঁচটা, যেটা একটু আগেও ধুলোয় ঢাকা ছিল, সেটা এখন একদম পরিষ্কার, যেন কেউ ভেতর থেকে ওটাকে মুছে দিয়েছে। আর সেই পরিষ্কার কাঁচের ওপর ভেতরের দিক থেকে বাষ্প জমে আছে, আর সেই বাষ্পের ওপর কেউ যেন আঙুল দিয়ে একটা শব্দ লিখে রেখেছে, দেরি হচ্ছে। আমি আর এক মুহূর্তও সেখানে দাঁড়ানোর সাহস পেলাম না। আমি দৌড়ে আমার কেবিনে ফিরে এসে দরজা বন্ধ করে দিলাম। আমি বুঝতে পারছিলাম আমি কোনো সাধারণ যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হইনি। আমি সম্মুখীন হয়েছি এমন এক ভয়ঙ্কর অলৌকিক রহস্যের, যা প্রতি ভোরে ঠিক 4:30 কোথাও একটা যাওয়ার জন্য ছটফট করে। কিন্তু কোথায় আর কেন? সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আমার কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে ওই সাদা মারুতি 800 গাড়িটা কোনো সাধারণ গাড়ি নয়। ওটা এক চলমান রহস্য, যার স্টিয়ারিং কোনো মানুষের হাতে নেই। দেরি হচ্ছে, কাঁচের ওপর লেখা এই দুটো শব্দ আমার মাথায় সারাক্ষণ ঘুরপাক খাচ্ছিল। কার দেরি হচ্ছে, কোথায় যাওয়ার জন্য? আমি আর শুক্লাজিকে কিছু বলার সাহস পেলাম না। আমি জানতাম সে আমাকে পাগল ভাববে। আমি ঠিক করলাম আমাকে নিজের মতো করেই এই রহস্যের সমাধান করতে হবে। আমার তদন্তের প্রথম ধাপ ছিল ওই গাড়িটার মালিককে খুঁজে বের করা। আমি অ্যাপার্টমেন্টের ম্যানেজারের অফিসে গেলাম। আমি তাকে বললাম যে B2 লেভেলের ওই পুরনো গাড়িটা থেকে তেল লিক করছে, ওটা পার্কিং লটের ক্ষতি করছে, তাই গাড়ির মালিককে খবর দেওয়াটা খুব জরুরি। আমার এই মিথ্যেটা কাজে লেগে গেল। ম্যানেজার তার রেজিস্টার খাতা দেখে গাড়ির মালিকের নাম আর ফ্ল্যাট নম্বরটা খুঁজে বের করলেন। গাড়িটার মালিক ছিলেন টাওয়ারের 102 নম্বর ফ্ল্যাটের মিস্টার অলোকেশ সেন।
কিন্তু রেজিস্টারে তার নামের পাশে লাল কালি দিয়ে ডিসিজড বা মৃত লেখা ছিল। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। ম্যানেজার বললেন, অলোকেশবাবু তো বছর 5 আগেই মারা গেছেন। তারপর থেকে তার ফ্ল্যাটটা বন্ধই পড়ে আছে, আর গাড়িটাও সেই থেকেই ওখানেই পড়ে আছে। মারা গেছেন? আমি অবাক হয়ে বললাম, কিভাবে? ম্যানেজার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, খুব দুঃখজনক ঘটনা। অলোকেশবাবু ছিলেন একজন সেলস ম্যানেজার। তাকে কাজের জন্য প্রায়ই রাজ্যের বাইরে যেতে হতো। একদিন ভোরে তিনি বলে চললেন, তিনি এই মারুতি গাড়িটা নিয়েই দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। সেদিন ছিল ঘন কুয়াশা। ডানকুনি পেরিয়ে হাইওয়ের উপর একটা ট্রাকের সাথে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাটা এত ভয়ঙ্কর ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তার ঘড়িতে সময়টা নাকি ঠিক 4:30তেই থেমে গিয়েছিল। 4:30? আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। তার স্ত্রী, ম্যানেজার বললেন, তিনি স্বামীর মৃত্যুর শোকটা সহ্য করতে পারেননি। তিনি তার একমাত্র ছেলেকে নিয়ে এই ফ্ল্যাট ছেড়ে তার বাপের বাড়ি দিল্লিতে চলে যান। তারপর থেকে আর কোনোদিনও ফেরেননি। আমার কাছে এখন সবটা পরিষ্কার। তাহলে ওই গাড়িটা প্রতি ভোরে ঠিক 4:30 তার সেই শেষ অসমাপ্ত যাত্রার জন্যই স্টার্ট নেয়। অলোকেশ সেনের অতৃপ্ত আত্মা হয়তো আজও তার সেই শেষ মিটিংয়ে যাওয়ার জন্য ছটফট করে। আমার বুকের ভেতরটা ভয়ের বদলে এক অদ্ভুত করুণায় ভরে উঠল। বেচারা। সেই রাতে যখন আমি ডিউটিতে গেলাম, তখন আমার মনে আর ভয় ছিল না, ছিল শুধু এক গভীর কৌতূহল। রাত 4টে নাগাদ আমি আবার সেই পিলারের আড়ালে গিয়ে দাঁড়ালাম। ঠিক 4:30 গাড়িটা স্টার্ট নিল। আজ আমি আর ভয় পেলাম না। আমি সাহস করে গাড়িটার দিকে এগিয়ে গেলাম। আমি গাড়ির জানলার কাছে টোকা দিলাম। আমি শান্ত গলায় বললাম, অলোকেশবাবু, কি আপনি ভেতরে আছেন? আমি জানি আপনার খুব তাড়া, কিন্তু আপনি আর কোনো দিনও আপনার সেই মিটিংয়ে পৌঁছতে পারবেন না। আমার কথা শুনে গাড়ির ইঞ্জিনটা ঘর ঘর শব্দ করে আরও জোরে চলতে শুরু করল, যেন সে আমার কথায় রেগে গেছে। আমি আবার বললাম, দয়া করে শান্ত হন। আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি আপনাকে মুক্তি দিতে চাই। আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই গাড়ির ভেতর থেকে সেই যান্ত্রিক কর্কশ গলাটা ভেসে উঠল, মুক্তি? আমার কোনো মুক্তির দরকার নেই। আমার শুধু আমার কাজটা শেষ করতে হবে। আমার দেরি হয়ে যাচ্ছে। আর সাথে সাথেই একটা অবিশ্বাস্য, অলৌকিক ঘটনা ঘটল। গাড়িটা কোনো চালক ছাড়াই নিজে থেকেই সামনের দিকে চলতে শুরু করল। আমি ভয়ে আতঙ্কে ছিটকে পিছনে সরে এলাম। গাড়িটা খুব ধীরে ধীরে পার্কিং লটের ঢাল বেয়ে উপরের দিকে উঠতে লাগল। আমি দৌড়ে সেই গাড়িটার পিছু নিলাম। গাড়িটা পার্কিং লট থেকে বেরিয়ে অ্যাপার্টমেন্টের গেটের সামনে এসে দাঁড়ালো। আমি জানি, যদি আমি এখন গেটটা না খুলি, তাহলে সে হয়তো গেটটা ভেঙেই বেরিয়ে যাবে। আমি কাঁপা কাঁপা হাতে গেটটা খুলে দিলাম। গাড়িটা আমার সামনে দিয়ে বেরিয়ে হাইওয়ের দিকে তীব্র গতিতে ছুটে গেল। আমি স্তব্ধ হয়ে সেই শূন্য চালকবিহীন গাড়িটার অন্ধকারে মিলিয়ে যাওয়া দেখছিলাম। আমি জানি না সে কোথায় গেল। আমি শুধু জানি, আমি আজ রাতে এক ভয়ঙ্কর অতৃপ্ত আত্মাকে তার শেষ যাত্রার জন্য ছেড়ে দিয়েছি। কিন্তু আমি এটাও জানতাম যে এই গল্পটা এখানেই শেষ নয়, কারণ আমি দেখেছিলাম গাড়িটা চলে যাওয়ার সময় তার পেছনের সিটে আরও একটা ছায়ামূর্তি বসেছিল, একটা বাচ্চার ছায়ামূর্তি। সেই চালকবিহীন মারুতি 800 গাড়িটা রাতের অন্ধকারে মিলিয়ে যাওয়ার পর আমি বেশ কিছুক্ষণ গেটের সামনেই পাথরের মধ্যে দাঁড়িয়েছিলাম। আমার মাথায় তখন একটাই চিন্তা, গাড়ির পেছনের সিটে বসে থাকা সেই বাচ্চার ছায়ামূর্তিটা কে? অলোকেশ সেনের তো শুধু স্ত্রী আর এক ছেলে ছিল। তাহলে? আমার মনটা কু ডাকছিল। আমি বুঝতে পারছিলাম এই রহস্যটা আমি যা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি জটিল এবং ভয়ঙ্কর। পরদিন সকালে আমি আবার ম্যানেজারের অফিসে গেলাম। আমি তাকে বললাম যে আমি অলোকেশ সেনের ছেলের সাথে একবার কথা বলতে চাই। আমি বললাম যে গাড়ির ব্যাপারে কিছু জরুরি কাগজপত্র সই করানোর দরকার। ম্যানেজার অলোকেশ সেনের স্ত্রীর দিল্লির ঠিকানা আর ফোন নম্বরটা আমাকে দিলেন। আমি সেই নম্বরে ফোন করলাম। ফোনটা ধরলেন একজন মহিলা। আমি পরিচয় দিয়ে অলোকেশ সেনের ছেলের সাথে কথা বলতে চাইলাম। আমার কথা শুনে ওপাশ থেকে মহিলাটির কান্নার আওয়াজ ভেসে এলো। তিনি কান্না ভেজা গলায় বললেন, আপনি আপনি কার কথা বলছেন? আমার তো কোনো ছেলে নেই। আমি অবাক হয়ে বললাম, ছেলে নেই? মানে আপনার আর অলোকেশবাবুর তো একটা ছেলে ছিল। ছিল। তার গলাটা ধরে এলো, কিন্তু সে আর বেঁচে নেই। আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তিনি বলতে শুরু করলেন, আমার স্বামীর মৃত্যুর ঠিক 1 বছর পর আমার ছেলেও, অমিত, আমাদের ছেড়ে চলে যায়। ওর বয়স তখন মাত্র 10 বছর। কি কি হয়েছিল ওর? ডাক্তাররা বলেছিল ওর নাকি ব্লাড ক্যান্সার হয়েছিল, কিন্তু আমি জানি ওসব মিথ্যে। ওকে ওকে ওই অভিশাপটা কেড়ে নিয়েছে। অভিশাপ? হ্যাঁ, তিনি বললেন। আমার স্বামীর মৃত্যুর পর থেকেই আমার ছেলেটা কেমন যেন অন্যরকম হয়ে গিয়েছিল। সে সারাক্ষণ চুপচাপ থাকত, আর ঘুমের ঘোরে সে তার বাবার নাম ধরে ডাকত। বলতো, বাবা তুমি কোথায়? আমি আসছি, তোমার দেরি হয়ে যাচ্ছে। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। তারপর একদিন তিনি কেঁদে ফেললেন। সেও তার বাবার মতোই চিরদিনের জন্য ঘুমিয়ে পড়ল।
আমার আর বুঝতে বাকি রইল না সেই বাচ্চার ছায়ামূর্তিটা কার। ওটা হলো অলোকেশ সেনের ছেলে অমিতের আত্মা। সেও তার বাবার মতোই অতৃপ্ত, সেও তার বাবার সাথেই তার সেই শেষ অসমাপ্ত যাত্রায় সঙ্গী হতে চায়। আমার বুকের ভেতরটা এক গভীর অসহনীয় কষ্টে ভরে উঠল। আমি ফোনটা রেখে দিলাম। আমি এখন কি করব? দুটো অতৃপ্ত আত্মা, এক বাবা আর তার ছেলে, প্রতি রাতে এক ভয়ঙ্কর অন্তহীন যাত্রায় বেরোয়। আমি কিভাবে তাদের থামাবো? আমি ঠিক করলাম আমাকে অলোকেশ সেনের সেই দুর্ঘটনার জায়গাটা একবার দেখতেই হবে। আমি ম্যানেজারের কাছ থেকে পুরনো খবরের কাগজের কাটিং জোগাড় করে সেই দুর্ঘটনার নির্দিষ্ট জায়গাটা খুঁজে বের করলাম। জায়গাটা ছিল ডানকুনি থেকে কিছুটা দূরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর। আমি পরের দিন ছুটি নিয়ে আমার বাইকটা নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি যখন সেখানে পৌঁছলাম তখন প্রায় বিকেল। আমি দেখলাম হাইওয়ের ধারে একটা বড় পুরনো অশ্বত্থ গাছ, আর তার নিচে একটা ছোট প্রায় ভেঙে পড়া শিব মন্দির। খবরের কাগজ অনুযায়ী ঠিক এই জায়গাতেই অলোকেশ সেনের গাড়ির সাথে ট্রাকটার ধাক্কা লেগেছিল। আমি বাইকটা থামিয়ে সেই গাছটার নিচে গিয়ে দাঁড়ালাম। জায়গাটা ছিল খুব শান্ত, কিন্তু বাতাসে ছিল এক অদ্ভুত ভারী বিষণ্ণতা। আমি যখন চারপাশটা দেখছিলাম তখন আমার চোখ গেল সেই শিব মন্দিরটার দিকে। আমি দেখলাম মন্দিরের দেওয়ালে সিঁদুর দিয়ে একটা বাচ্চার হাতে আঁকা একটা গাড়ির ছবি, একটা সাদা মারুতি ৮০০, আর তার পাশে লেখা বাবা। আমার চোখ দুটো জলে ভরে উঠল। আমি বুঝলাম অমিতের আত্মা শুধু তার বাবার সাথেই ঘুরে বেড়ায় না, সে এখানেও আসে, সে তার বাবার জন্য অপেক্ষা করে। আমি যখন ভাবছি আমি এখন কি করব, ঠিক তখনই মন্দিরের ভিতর থেকে একটা তীব্র ক্রুদ্ধ গর্জন আমি শুনতে পেলাম, আর সাথে সাথেই মন্দিরের দরজাটা ধড়াম করে সজোরে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল কালো ধোঁয়ার মতো মূর্তি। তার কোনো নির্দিষ্ট আকার ছিল না, ছিল শুধু জমাক বাঁধা অন্ধকার আর দুটো জ্বলন্ত লাল চোখ। আমি বুঝলাম এ কোনো সাধারণ প্রেতাত্মা নয়, এ হলো এই জায়গার কোনো এক প্রাচীন অশুভ সত্তা। সে হয়তো অলোকেশ আর অমিতের আত্মাকে নিজের শিকার বানিয়ে রেখেছে, সে তাদের মুক্তি দিতে চায় না। সেই অশুভ সত্তাটা আমার দিকে তেড়ে আসতেই আমি ভয়ে আতঙ্কে আমার বাইকের দিকে দৌড় লাগালাম। আমি জানি আমি এর সাথে একা লড়তে পারবো না, কিন্তু আমি এটাও জানতাম যে আমি যদি আজ পালিয়ে যাই তাহলে ওই বাবা আর ছেলের আত্মা কোনো দিনও শান্তি পাবে না। সেই ভয়ঙ্কর ধোঁয়াময় সত্তাটার তাড়া খেয়ে আমি যে কিভাবে বাইক চালিয়ে সেখান থেকে পালিয়ে এসেছিলাম তা আমি নিজেই জানি না। আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল তার সেই জ্বলন্ত লাল চোখ দুটো। আমি বুঝতে পারছিলাম আমি এক নতুন আরও ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছি। আমি কলকাতায় ফিরে এসে সোজা চলে গেলাম আমার পুরনো এক পরিচিতর কাছে। তার নাম তারাপদ ঘটক। তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, কিন্তু তার আসল পরিচয় হল তিনি প্যারানর্মাল বা অলৌকিক বিষয় নিয়ে গবেষণা করেন। আমি তাকে সবটা খুলে বললাম, অলোকেশ সেনের অতৃপ্ত আত্মা, তার ছেলের ছায়ামূর্তি, আর সবশেষে সেই মন্দিরের ভয়ঙ্কর সত্তা, সবকিছু। তারাপদবাবু খুব মন দিয়ে আমার সব কথা শুনলেন। সব শুনে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি বললেন, অসীম, তুমি যার সম্মুখীন হয়েছ সে হলো এক পথ রাক্ষস। পথ রাক্ষস? হ্যাঁ, তিনি বললেন, এরা হলো এমন এক ধরনের অশুভ সত্তা যারা হাইওয়ে বা রাস্তার ধারে দুর্ঘটনার জায়গায় তাদের আস্তানা বানায়। তারা দুর্ঘটনায় মৃত অতৃপ্ত আত্মাদের তাদের শিকার বানায়, তাদের আটকে রাখে, আর তাদের শক্তি শুষে নিজেরা আরও শক্তিশালী হয়ে ওঠে। অলোকেশ আর অমিতের আত্মাও, তিনি বললেন, ওই পথ রাক্ষসেরই শিকার। সে তাদের মুক্তি দিচ্ছে না, সে তাদের দিয়ে প্রতি রাতে তাদের সেই শেষ ভয়ঙ্কর যাত্রার অভিনয় করায়, আর তাদের যন্ত্রণা, তাদের কষ্ট সে উপভোগ করে। আমার বুকের ভেতরটা রাগে ঘেন্নায় জ্বলে উঠল। আমি বললাম, এর থেকে কি মুক্তির কোনো উপায় নেই তারাপদবাবু? তারাপদবাবু বললেন, উপায় একটাই আছে, কিন্তু কাজটা খুব কঠিন এবং বিপজ্জনক। কি উপায়? তোমাকে ওই পথ রাক্ষসটাকে তার নিজের আস্তানা থেকে, অর্থাৎ ওই মন্দির থেকে বের করে আনতে হবে, আর তাকে তার দুর্বল জায়গায় নিয়ে যেতে হবে। তার দুর্বল জায়গা সেটা কোথায়? যেখানে তার জন্ম হয়েছিল, তারাপদবাবু বললেন। এই ধরনের অশুভ সত্তাদের জন্ম হয় কোনো বড় গণমৃত্যুর জায়গা থেকে, যেখানে অনেকগুলো আত্মা একসাথে কষ্ট পেয়ে মারা যায়। আমার মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। আমি বললাম, ওই অ্যাপার্টমেন্টটা যেখানে আমি কাজ করি, আমি শুনেছি ওই অ্যাপার্টমেন্টটা তৈরি হয়েছে একটা পুরনো পরিত্যক্ত কবরখানার উপর। তারাপদবাবুর চোখ দুটো জ্বলে উঠল। হতে পারে, হতেই পারে। যদি তাই হয় তাহলে ওটাই হলো তার দুর্বল জায়গা। কিন্তু আমি তাকে ওখান থেকে কলকাতায় এত দূর নিয়ে আসব কি করে? তোমাকে টোপ ফেলতে হবে অসীম। তার সবচেয়ে প্রিয় শিকারকে তার সামনে থেকে কেড়ে নিয়ে আসতে হবে। আমি বুঝলাম তিনি অলোকেশ আর অমিতের আত্মার কথা বলছেন। তোমাকে আবার সেই ডানকুনিতে যেতে হবে, তিনি বললেন।
তোমাকে ওই বাবা আর ছেলের আত্মাকে কোনোভাবে তোমার সাথে কলকাতায় নিয়ে আসতে হবে, আর তাদের পিছু পিছু সেই পথ রাক্ষসটাও আসবে। তারপর তারপর আসল লড়াইটা হবে ওই অ্যাপার্টমেন্টের পার্কিং লটে। যেখানে তার জন্ম, সেখানেই হবে তার বিনাশ। আমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমাকে আবার সেই ভয়ঙ্কর জায়গায় যেতে হবে, আর তারপর সেই শয়তানটাকে আমার নিজের কর্মক্ষেত্রে ডেকে আনতে হবে। আমি জানি এটা প্রায় আত্মহত্যার শামিল, কিন্তু আমি এটাও জানতাম যে এটা ছাড়া আর কোনো উপায় নেই। তারাপদবাবুর সেই ভয়ঙ্কর কিন্তু একমাত্র উপায়টা শোনার পর আমি জানতাম আমার হাতে আর কোনো বিকল্প নেই। আমাকে এই আত্মঘাতী খেলাটা খেলতেই হবে। পরের অমাবস্যার রাতের জন্য আমরা প্রস্তুতি নিতে শুরু করলাম। তারাপদবাবু আমাকে কিছু প্রাচীন মন্ত্র আর আত্মরক্ষার কৌশল শিখিয়ে দিলেন। তিনি আমার হাতে তুলে দিলেন একটা পুরনো অষ্টধাতুর ত্রিশূল। বললেন, এটা কোনো সাধারণ ত্রিশূল নয়, এটা বহু সাধকের আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ। এটাই হবে তোমার প্রধান অস্ত্র। অবশেষে সেই রাতটা এলো। আমি আর তারাপদবাবু দুজনে মিলে আমার ট্যাক্সিটা নিয়ে সেই ডানকুনি এক্সপ্রেসওয়ের সেই অভিশপ্ত অশ্বত্থ গাছটার কাছে গিয়ে পৌঁছলাম। রাত তখন প্রায় 2টো। আমরা গাড়ি থেকে নেমে সেই শিব মন্দিরটার সামনে গিয়ে দাঁড়ালাম। মন্দিরের ভেতরটা ছিল অন্ধকার আর নিস্তব্ধ। তারাপদবাবু আমার কাঁধে হাত রেখে বললেন, অসীম, ভয় পেও না। মনে রেখো, তোমার উদ্দেশ্য মহৎ, তোমার সাথে ধর্ম আছে। তিনি মন্দিরের সামনে মাটিতে কিছু অদ্ভুত চিহ্ন আঁকলেন। তারপর তিনি চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। কিছুক্ষণ পরেই আমি বুঝতে পারলাম মন্দিরের পরিবেশটা বদলে যাচ্ছে। একটা হিম শীতল হাওয়া বইতে শুরু করল, আর মন্দিরের ভেতর থেকে একটা গভীর ক্রুদ্ধ গর্জন ভেসে এলো। পথ রাক্ষসটা জেগে উঠেছে। ঠিক তখনই আমি দেখলাম হাইওয়ের উপর বহু দূর থেকে একটা সাদা মারুতি 800 গাড়ি আমাদের দিকেই এগিয়ে আসছে। অলোকেশ আর অমিত, তারা এসে গেছে। গাড়িটা আমাদের সামনে এসে একটা তীব্র কর্কশ শব্দ করে থেমে গেল। আমি গাড়ির জানলার কাছে গিয়ে শান্ত গলায় বললাম, অলোকেশবাবু, অমিত, আমার সাথে চলো। আমি তোমাদের মুক্তির পথ খুঁজে পেয়েছি। আমি তোমাদেরকে তোমাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। গাড়ির ভেতর থেকে সেই যান্ত্রিক কণ্ঠস্বরটা ভেসে উঠল, বাড়ি? আমাদের তো আর কোনো বাড়ি নেই। আমি বললাম, আছে, চলো আমার সাথে। আমি জানি না আমার কথায় কি ছিল, কিন্তু আমি দেখলাম গাড়িটা ধীরে ধীরে আমার ট্যাক্সির পিছনে পিছনে আসতে শুরু করল। আমি আর তারাপদবাবু দুজনেই ট্যাক্সিতে উঠে কলকাতার দিকে রওনা দিলাম। আমাদের পিছনে সেই ভুতুড়ে মারুতি 800, আর তার পিছনে আমি রিয়ার ভিউ মিররে দেখলাম সেই বিশাল কালো ধোঁয়ার মতো মূর্তিটা ঝড়ের মতো আমাদের পিছু নিয়েছে। পথ রাক্ষসটা তার শিকারকে ছিনিয়ে নিয়ে যেতে দেখে ক্ষিপ্ত হয়ে উঠেছে। শুরু হলো এক ভয়ঙ্কর অলৌকিক পগনা। আমরা প্রায় 100-120 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু সেই পথ রাক্ষসটার গতি ছিল আরও বেশি। সে বারবার তার কালো ধোঁয়ার মতো হাতগুলো দিয়ে আমাদের গাড়ি দুটোকে ধরার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই অলোকেশের গাড়িটা অদ্ভুতভাবে পাশ কাটিয়ে আমাদের রক্ষা করছিল। বাবা আর ছেলের আত্মা তাদের শেষ শক্তিটুকু দিয়ে আমাদের বাঁচানোর জন্য লড়াই করছিল। অবশেষে ভোরের প্রথম আলো ফোটার ঠিক আগের মুহূর্তে আমরা আমাদের অ্যাপার্টমেন্টের গেটের সামনে এসে পৌঁছলাম। আমরা গাড়ি থেকে নামতেই সেই পথ রাক্ষসটাও আমাদের সামনে এসে দাঁড়ালো। তার সেই ভয়ঙ্কর রূপ দেখে আমার পা দুটো কাঁপছিল, কিন্তু তারাপদবাবু ছিলেন অবিচল। তিনি তার হাতের ত্রিশূলটা তুলে ধরে গর্জন করে উঠলেন, তোর খেলা শেষ শয়তান, তুই তোর জন্মস্থানে ফিরে এসেছিস, এবার তোর বিনাশ নিশ্চিত। এই বলে তিনি মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। আমিও তাকে সঙ্গ দিলাম। পথ রাক্ষসটা যন্ত্রণায় চিৎকার করতে করতে তার চারপাশের পার্কিং লটের দেওয়াল থেকে আরও অনেকগুলো কালো ছায়া মূর্তি বের করে আনল। সেই কবরখানার অতৃপ্ত আত্মারা, তারা আমাদের দিকে তেড়ে আসতেই আমাদের পিছনে সেই সাদা মারুতি 800 গাড়িটার দরজা খুলে গেল। অলোকেশ আর অমিতের জ্যোতির্ময় আত্মা গাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের সামনে দাঁড়ালো। তারা তাদের ভালোবাসার শক্তি দিয়ে সেই অশুভ আত্মাদের পথ আটকে দিল। তারাপদবাবু চিৎকার করে বললেন, অসীম, এখনই সময়, ত্রিশূলটা দিয়ে ওর হৃৎপিণ্ডে আঘাত কর। আমি দেখলাম সেই পথ রাক্ষসটার কালো ধোঁয়াময় বুকের ঠিক মাঝখানে একটা টকটকে লাল আলোর বিন্দু দপদপ করছে। ওটাই তার হৃৎপিণ্ড, তার শক্তির উৎস। আমি আমার সমস্ত সাহস, সমস্ত শক্তি এক করে সেই ত্রিশূলটা হাতে নিয়ে দৌড়ে গিয়ে লাফিয়ে উঠে সোজা সেই লাল বিন্দুটায় বসিয়ে দিলাম। একটা ভয়ঙ্কর আকাশ কাঁপানো বিস্ফোরণ হলো। আমি ছিটকে দূরে গিয়ে পড়লাম।
আমি দেখলাম সেই পথ রাক্ষসটার শরীরটা যন্ত্রণায় ছটফট করতে করতে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে বাকি অশুভ আত্মারাও মিলিয়ে যাচ্ছে। পার্কিং লটটা আবার আগের মতো শান্ত হয়ে গেল। আমি দেখলাম অলোকেশ আর অমিতের আত্মা আমাদের দিকে তাকিয়ে হাসছে। তাদের মুখে ছিল পরম শান্তি আর মুক্তির হাসি। তারা নীরবে আমাকে ধন্যবাদ জানিয়ে ভোরের প্রথম আলোর সাথে মিশে গিয়ে আকাশে মিলিয়ে গেল। আমি জানি আমার কাজ শেষ। সেই ঘটনার পর আমি আবার আমার সিকিউরিটি গার্ডের চাকরিতে ফিরে এসেছি। আমার পার্কিং লটটা এখন একদম শান্ত। এখন আর কোনো পুরনো মারুতি 800 রাত 4:30 নিজে থেকে স্টার্ট নেয় না। কিন্তু আমি জানি তারা কোথাও যায়নি। তারা আছে। তারা আছে আমার স্মৃতির গ্যারাজে, আমার হৃদয়ের পার্কিং লটে, চিরদিনের জন্য। তা গাইস, গল্পটা শুনলেন, কেমন লাগলো? আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এরকম ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভূত FM জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইম এর থেকেও ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত FM জুনিয়র 2 চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।